This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি ভবনের কাছে অবস্থানে চাকরিহারা শিক্ষকদের একাংশ তাদের সঙ্গে দেখা করতে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস প্রাক্তন বিচারপতির। পুলিশের নিষেধ সত্ত্বেও অবস্থান করছেন চাকরিহারা শিক্ষকরা। এসএসসি ভবন চত্বরে বিএনএস 163 ধারা জারি করেছে পুলিশ। আন্দোলনকারীদের অবস্থান তুলে নেওয়ার অনুরোধ পুলিশের তরফে। 163 ধারা নোটিশ থাকুক, আপনারা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করুন এবং এই অবস্থানটাও প্রশাসনকে চাপে ফেলবে এবং ওই মমতা ব্যানার্জি যিনি ক্রমাগত ভাঁওতা দিয়ে চলেন তাকেও চাপে ফেলবে। আমরা আছি আপনাদের সঙ্গে, আপনাদের আশা করছি এই অবস্থানে জনসংখ্যা আরও বাড়বে এবং এর মধ্যেই আমাদের একটা কোনো ব্যবস্থা করতে হবে, সেদিকে আমরা এগোচ্ছি। আপনারা বুকে বল রাখুন, চোয়াল শক্ত করে লড়াইয়ের দিকে এগিয়ে যান। লড়াই শুরু হয়ে গেছে, আর এগিয়ে যান, লড়াই শুরু হয়ে গেছে। নিষ্পাপ, সৎ, যোগ্য শিক্ষকদের ওপর এবং অশিক্ষক কর্মচারীদের ওপর এই অবিচার অন্যায় তিনি করিয়েছেন তার দলের দুর্বৃত্তদের দ্বারা এবং তাদের কারণে এটা করেছে। সুপ্রিম কোর্ট তো যা দেখবে তাই বলবে, রেকর্ডে যা পাবে তাই বলবে, তাই বলেছে। এবার দেখা যাক, তার ভাঁওতাবাজি আমরা শুনেছি গত সোমবার। আমরা সক্রিয় হয়ে উঠছি, আপনারা থাকুন, লড়াইয়ের মানসিকতা রাখুন, সুবিধে অসুবিধের দিকে আমরা নজর রাখব। যদি মাঝরাতেও কোনো অসুবিধা হয় বা তারপরেও আমি খবর পাবো এবং আমি আসবো। ঠিক আছে? সুপ্রিম কোর্ট ধরুন আমাদের বিরুদ্ধে রায় দিয়েছেন, তো এই ব্যাপারে ধরুন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনো হস্তক্ষেপ করতে পারেন কি কিছু? সুপ্রিম কোর্টের ওপরে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারেন না। সুপ্রিম কোর্টের আদেশ বা অর্ডার বা জাজমেন্ট অ্যান্ড অর্ডার, সেটা একমাত্র সুপ্রিম কোর্টই একটু বদলাতে পারে, এছাড়া আর কেউ হস্তক্ষেপ করতে পারে না। মমতা ব্যানার্জি নিজেকে সর্বশক্তিমান দেখাচ্ছেন, তিনি সব করিয়ে দেবেন এবং আমার দৃঢ় ধারণা তিনি ইচ্ছে করে ভুল পথে হাঁটবেন। আমরা থাকবো, আমরা দেখছি কি করা যায়। আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছি। ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে, আপনাদের রাজনৈতিক মতামত যাই হোক না কেন। ঠিক আছে? নৃশংস, অমানবিক, নক্কারজনক, ধিক্কার জানানোর ভাষাও আমার নেই। ছি ছি ছি, কোন রাজত্বে আছি আমরা? কোন রাজত্বে আছি? এটা হয়, কখনো হতে পারে? শিক্ষকদের ওপর যারা শিক্ষা দিচ্ছিলেন গত 7 দিন আগে পর্যন্ত, তাদের উপর এরকমভাবে লাঠি চালানো হবে? ব্রাত্যবাবু, আপনার কাছে সময় এসে গেছে বিদ্রোহ ঘোষণা করার। এইভাবে মুখ্যমন্ত্রীর সাপুড়ের বাঁশি, সেই অনুযায়ী আপনারা নাচবেন না। ক্লান্তির ছাপ হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু হৃদয়ে আমাদের ক্লান্তির ছাপ নেই। যে মিরর ইমেজগুলো রয়েছে ওএমআর শিটের, সেই মিরর ইমেজগুলো অথেন্টিক বলে আপলোড করে যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করুন। আর এই যে আমি বক্তব্যটা রাখলাম, এই মিরর ইমেজ প্রকাশ করে দিন, সবাই বাংলার মানুষ দেখবে কে যোগ্য কে অযোগ্য। আমাদের পাশে আজকে এখন যদি রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী আসে, আমরা ভীষণভাবে স্বাগত জানাবো। যদি অন্য কেউ আসেন, অবশ্যই আমরা তাকে স্বাগত জানাবো, কারণ এখন আমরা সারাদিন ধরে আছি, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সবার ক্ষেত্রেই আমাদের স্বাগত রইল। আন্দোলনের পথেই থাকছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। আগামীকাল শিয়ালদা থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মহামিছিলের ডাক। মিছিলে শিক্ষক, শিক্ষাকর্মী এবং চিকিৎসকরা যোগ দেবেন। শুক্রবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে এসএসসি ভবন অভিযান। কোনো কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি চাইছেন না চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। আমাদের ন্যায়ের প্রতি উচ্চকিত হওয়ার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছি। সেটা শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত এই মিছিল আসার জন্য আমরা সকলকে অনুরোধ করছি এবং সমাজের যারা বুদ্ধিজীবী বলে
পরিচিত সেই সুশীল সমাজকেও আমরা আমাদের এই যে প্রতিবাদ এবং এই যে আমাদের যে অন্যায় আমাদের প্রতি হয়েছে তার জন্য আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তারপর কালকের পরে পরশুদিন আমরা স্কুল সার্ভিস কমিশনের অভিযানের ডাক দিয়েছি। পরশুদিন আমরাও একইভাবে বলছি ওই সমস্ত স্তরের মানুষকে, যাদেরকে আমরা বলছি যে আপনারাও যেমন কালকের জন্য আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদের পরশুর জন্যও আমরা একইভাবে আহ্বান জানাচ্ছি। কসবা ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের অভিযান, অশান্তি ভাঙচুরের ঘটনায় ডিআই এর তরফে অভিযোগ দায়ের। লালবাজার সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। এর মধ্যে আরো একটা বড় খবরের নজর রাখবো। সংসদে সদ্য পাশ হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা ফাইল করলেন মহুয়া মৈত্র। এর আগে কংগ্রেস, আরজেডি, আইএমএম এবং আপের তরফে পিটিশন ফাইল করা হয়েছিল, আর এবার সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র। সদ্য পাশ হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা ফাইল করলেন মহুয়া মৈত্র। আর বিস্তারিত বিষয় জানতে কথা বলে নেব নয়াদিল্লি থেকে প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, এর আগে ইন্ডিয়া জোটের অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফে একাধিক সাংসদ বা নেতা তারা পিটিশন ফাইল করেছেন। কংগ্রেসের তরফ থেকে পিটিশন ফাইল করা হয়েছে, এআইএমআইএম এর তরফ থেকে পিটিশন ফাইল হয়েছে, আরজেডি, আপ তারা এক এক করে পিটিশন ফাইল করেছেন। আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহুয়া মৈত্র তিনি সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছেন এবং এই যে ওয়াক আইন তার ক্ষেত্রে কোন রকম সাংবিধানিক প্রক্রিয়া মানা হয়নি এবং সেক্ষেত্রে একাধিক এরকম জায়গা রয়েছে যে জায়গায় ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে বা সাংবিধানিক রীতিনীতিকে লঙ্ঘন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছেন। এবার পরবর্তী ক্ষেত্রে কবে এই শুনানি হয় আমাদের নজর থাকবে। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। এবার দেখাবো আপনাদের টিভি9 বাংলার চোখা প্রশ্নের মুখে মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দিলেন মামলা করার হুমকিও। কেন? গোটা ঘটনার সূত্রপাত খড়দায় এক বিধবা মহিলার ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে। নির্যাতিতার অভিযোগ, এই ঘটনায় যে মূল অভিযুক্ত সে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। আর এই নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারিয়ে টিভি9 বাংলাকে দেখে নেওয়ার হুমকি খড়দা তৃণমূল বিধায়কের। সারা ভারতবর্ষে একটা লোকেরও আমার বিরুদ্ধে বলার ক্ষমতা নেই। আপনার টিভিতে বলেছে, আমি আপনাদের মানহানি করবো, তৈরি থাকুন। যে চারজন এখানে রেপ করছে তারা এলাকায় তোলাবাজি করে, ভয় দেখায় মানুষকে পিস্তল নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি অনন্ত রয়েছেন টেলিফোন লাইনে, আমি কথা বলবো অনন্তের সঙ্গে। অনন্ত, শোভনদেব বাবু এভাবে অশোভন ভাবে কেন তেড়ে গেলেন তোমার দিকে? দেখো, শোভনদেব চট্টোপাধ্যায় তার বিধায়ক, তিনি সেই এলাকায় এক বিধবা মহিলা ধর্ষিতা হয়েছেন 3 দিন আগে 4 যুবকের মাধ্যমে, 4 দুষ্কৃতী। সেই বক্তব্য নিতে যাই আমি, তাকে জিজ্ঞাসা করি আপনার এলাকায় আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার থেকে 1 কিলোমিটার দূরে এক বিধবা মহিলাকে 4 দুষ্কৃতী তারা ধর্ষণ করেছেন, কি বলবেন? বলতেই তিনি বলেন আমি পুলিশকে জানিয়েছি, তারা গ্রেপ্তার হয়েছে। এরপরে তিনি ব্যাখ্যা দিতে থাকেন বিভিন্ন রাজ্যের কথা। তখন এই রাজ্যের কথা যখন আমি জিজ্ঞাসা করি তখন তিনি খেপে যান এবং তিনি মেজাজ হারান। তিনি তো আমাকে হুমকি দিতে থাকেন যে চ্যানেলের নামে কেস করবে, তিনি ছাড়বেন না, তিনি মানহানির মামলা করবেন, তার নামে রটানো হচ্ছে বলে তিনি দাবি করতে থাকেন। বুঝতে পেরেছি অনন্ত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। রামনবমীর অনুষ্ঠানে আপাদমস্তক গেরুয়া সাজে কল্যাণ, গেরুয়া পাঞ্জাবি, গেরুয়া পাগড়ি এবং উত্তরীয়তে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। চাপদানিতে শোভাযাত্রা দেখতে হাজির হন কল্যাণ, শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় তাকে। হনুমান মন্দিরে আরতি করেন তিনি। রামনবমী উপলক্ষে লাড্ডুও বিলি করলেন শ্রীরামপুরের সাংসদ। জয় সিয়ারাম ধ্বনি শোনা গেল কল্যাণের গলায়। হাওড়ার আন্দুল রোডে বেসরকারি হাসপাতালে দুর্ঘটনা, হাসপাতালের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। পুলিশ সূত্রে খবর, আজ সকাল রাত 8টা নাগাদ এই ঘটনাটি ঘটে। বেসরকারি হাসপাতালের বাউন্ডারি ওয়ালের বাইরে চওড়া নিকাশি নালা রয়েছে, পাশেই চলছে বহুতল নির্মাণের কাজ। দেওয়ালের পাশেই অস্থায়ী ঘর তৈরি করে থাকছিলেন নির্মাণ শ্রমিকরা। হঠাৎই দেওয়াল ভেঙে চাপা পড়ে 2 শ্রমিক। পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় এক শ্রমিকের, অন্যজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।